কে ওখানে? কে? প্রেত কাহিনী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 24 নম্বর এপিসোডে। ভয়েসে আমি ছোট্ট আছি তোমাদের সঙ্গে। আজকের তোমাদের যে ঘটনাটি শোনাতে চলেছি, ঘটনাটি সত্যি খুব ভয়ানক। কারণ এই ঘটনাটি আমি যখন নিজেই পড়ছিলাম তখন বারে বারে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এইরকম কথা কেন বলছি সেটা আজকের পুরো ঘটনাটি শুনলেই তোমরা বুঝতে পারবে। আজকের ঘটনা পাঠিয়েছেন প্রতিমা মণ্ডল। ঘটনাটি বেশ ভয়ানক হতে চলেছে, তাই এখানে বেশি সময় নষ্ট করব না, সরাসরি ঘটনাতে চলে যাব। তবে ঘটনাতে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এই রকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। এর সঙ্গে একটা কথা বলতে চাই, পরপর যত দিন যাচ্ছে তোমাদের ঘটনা পাঠানোর পরিমাণ বেশ কমে যাচ্ছে। এইরকমভাবে চলতে থাকলে আমরা আমাদের প্রেত কাহিনী পরিবারকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই তোমরা ঘটনা পাঠাও। তোমরা যতটা বেশি ঘটনা পাঠাবে আমরা ততই বেশি পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এখানে বেশি কথা বলবো না, আর সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রতিমা মণ্ডল ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন সেইভাবেই তোমাদেরকে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি প্রতিমা মণ্ডল। আজকের আমি যেই ঘটনাটি পাঠাচ্ছি, ঘটনাটি আমার দিদির মুখ থেকেই শোনা। দিদির মুখ থেকে ঠিক যেইভাবে শুনেছি সেইভাবেই আপনাকে লিখে পাঠানোর চেষ্টা করছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। অনেকের ধারণা ভূতেদের আবির্ভাব হয়তো শুধু বা রাতেই হয়, কিন্তু আজকের এই ঘটনাটি পুরোটা শোনার পর অনেকের এই ধারণা বদলে যেতে পারে। একদিন সন্ধেবেলা আমি আর দিদি বসে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। আর আমার সেই সকল ঘটনাগুলি শুনে হঠাৎ দিদি বলে উঠল, তোর জীবনের ভৌতিক অভিজ্ঞতা তো শুনেছি, তোর যদি শোনার সাহস থাকে তো আমার জীবনের ভৌতিক অভিজ্ঞতা তোকে শোনাতে পারি। আমার নিজের জীবনে ঘটে যাওয়া সাংঘাতিক অভিজ্ঞতা। কথাটা শুনে আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম। খুব উৎসাহে ঘটনাগুলি শুনতে চাইলাম। আর তারপর যা শুনলাম তাতে আমার সারা রাতের ঘুম উড়ে গেল। যাই হোক, খুব উৎসাহে আমি ঘটনাটি শুনতে চাইলাম, তাই দিদিও শুরু করলো। বলছি যখন প্রথম থেকেই বলা যাক। ঘটনাটি ঘটেছে 1995 সালে। তখন আমার সদ্য বিয়ে হয়েছে এক প্রচণ্ড রাশভারী মানুষের সাথে। বিয়ের আগে প্রচণ্ড আদরে মানুষ, এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে হয়নি। তবে বিয়ের পর বরের সঙ্গে কলকাতা ছেড়ে রাধানগর যেতে হবে, কারণ আমার বর তখন ওইখানে স্টেশন মাস্টার। যেহেতু কিছুই কাজ করতে পারি না, তাই শাশুড়ি মাও চললেন আমাদের সঙ্গে সব কিছু গুছিয়ে দিতে কিছুদিনের জন্য। তারপর রেল কোয়ার্টারে সব কিছু গুছিয়ে দিয়ে প্রায় 15 দিনের মাথায় শাশুড়ি মা ফিরে গেলেন। তবে এই কটা দিনে আমি কিছুই শিখিনি। যেদিন শাশুড়ি মা ফিরে গেলেন সেদিন থেকে যেন আমার জীবন ওলট পালট হয়ে গেল। আমার বরের ডিউটি ছিল সকাল 6টা থেকে দুপুর 2টো, আবার সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত। সেদিন শাশুড়ি মা চলে যাওয়ার পর দেখলাম বাইরের ঘরের আয়নাটায় বেশ ধুলো জমেছে। আর সেই দেখে আমি সেই আয়নাটাকে মুছতে গেলাম। তবে হঠাৎ মনে হলো যে ওই ঘরে আমি একা নয়, আমার সঙ্গে আরও কেউ রয়েছে ওইখানে। প্রথমে জিনিসটাকে পাত্তা দিইনি, ভাবলাম হয়তো একা একা আছি বলে এই রকম মনে হচ্ছে। ধুলো ঝেড়ে ভাবলাম যে ঘরে খাটের ওপর শুয়ে পড়ব, কারণ ঘরটার জানালা থেকে রেল কাউন্টারটা দেখা যেত, যেটা পার হয়ে বর বাড়ি ফিরে আসতো দেখতে পেতাম। আর বর বাড়ি ফিরে এলে গিয়ে ফ্রেশ হয়ে স্লাট কেটে রাতে খেতে দিতাম। সেই দিন সেই মতো রুমে গিয়ে খাটের ওপর বসলাম।
হঠাৎ বারান্দার দরজার দিকে চোখ পড়তেই দেখতে পেলাম একটা বেটে মতো, মাথায় কোঁকড়া চুল, খালি গায়ে সবুজ রঙের একটা লুঙ্গি পরে, হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃশ্যটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। তখন মনে করলাম যে না, এটা নিশ্চয়ই আমার মনের ভুল। তারপর আমি চোখটা রগড়ে আবার সেই বারান্দার দরজার দিকে তাকাতে তখন আমি কাউকেই দেখতে পেলাম না। তখন বুঝলাম না, এসব হয়তো একা আছি বলেই মনে হচ্ছে। তার কিছুক্ষণ পর আবার ওইখানে তাকাতেই দেখলাম সে আবার দাঁড়িয়ে আছে, তার জ্বলন্ত চোখ। দৃশ্যটা দেখে আবার চমকে উঠলাম, শরীরটা কেমন জানি শিউরে উঠছিল। তখন আবার চমকে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু তারপর যতবারই চেষ্টা করলাম সেখানে আর কাউকেই দেখতে পেলাম না। তারপর কাউকে দেখতে না পেয়ে জিনিসটাকে মনের ভুল ভেবে নিশ্চিন্তে শুয়ে পড়লাম। আর তখনই আমি অনুভব করলাম কেউ একজন ঠিক আমার পিঠে পিঠ লাগিয়ে আমার পাশে শুয়ে পড়ল। আমি স্পষ্ট তার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম কানে। তখন আমার শরীর যেন শিউরে উঠছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওই সিচুয়েশনে। তবে এই ঘটনা কিন্তু শুধু ওই দিনের জন্য নয়, ঘটনাটি আমার সঙ্গে প্রায় রোজ ঘটতো। এমনকি মাঝে মধ্যে সে আমার পাশে গভীর ঘুমে পড়ে যেত, এমনটাও আমি বুঝতে পারতাম, অথচ আমি কাউকে দেখতে পেতাম না। তারপর উঠে পড়ে বাথরুমের দিকে যেতে লাগলাম এবং তখন আমি অনুভব করলাম কেউ একজন যেন আমার পিছনে পিছনে আসছে। আর আমি পিছন ফিরতেই দেখলাম একটা বিশাল লম্বা লোক দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল একটা লুঙ্গি, মাথায় কুচকো কুচকো চুল, আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আর উকি দিয়ে দেখছে আমি কি করছি। আর এই ঘটনাও আমার সঙ্গে প্রায় রোজই হতো। ভিতর থেকে খুব অস্বস্তি হতো আর খুব ভয়ও করতো। দরজা বন্ধ করে দেওয়ার পরও মনে হতো যদি সে বাইরে থেকে দরজা টেনে খুলে দেয়। এই লোকটাই আমাকে সারাক্ষণ ফলো করত। রান্নাশালে রান্না করতে গেলে রান্নাশালের দরজা ধরে দাঁড়িয়ে থাকতো আর একটা অস্বাভাবিক হাসিতে আমার দিকে তাকিয়ে থাকতো আর দেখতো আমি কি করছি। তবে এরা দুজন নয়, আরও ছিল। তখন গ্যাসের কানেকশন আসেনি, তাই পাম দেওয়া স্টোভেই রান্না করতাম নিচে বসে। আর ওপরের দিকে তাকালেই দেখতাম ওপরে একজন হাঁটু মুড়ি দিয়ে সাদা রঙের কাপড় পরা কেউ একজন বসে আছে। মহিলাটার মাথায় সবসময় ঘোমটা দেওয়া থাকতো আর ওই গ্যাসের তাকে বসে থাকতো। এটাও বেশ প্রায় দিনই হতো। একমাত্র এই মহিলাটার মুখ আমি কোনোদিন দেখতে পেতাম না। বিশ্বাস কর, একদম বাড়িয়ে বলছি না, যেরকম একটা সাধারণ মানুষকে আমরা সামনে দেখতে পাই সেই একই রকম আমি ওদের দেখতে পেতাম। এমনকি যখন কয়লা ঘর থেকে কয়লা নিয়ে আমি উনুন ধরাতে যেতাম, ওখানেও একজন দাঁড়িয়ে থাকতো। প্রচণ্ড ফর্সা, খালি পা, পরনে একটা ধুতি আর ওই ধুতির একটা খুঁট গলায় পেঁচানো আর গলায় রয়েছে পৈতে। আর সে যখনই আসতো আমার শরীর প্রচণ্ড ভারী হয়ে যেত। ঘটনাগুলি শুনতে শুনতে মাঝপথে দিদিকে থামিয়ে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম, এই ঘটনা কি রোজ হতো? কাউকে বলিসনি? দিদি বলল, 4 বছরে যতদিন ওখানে ছিলাম রোজ একই ঘটনা পুনরাবৃত্তি হতো। সেই সময় আমি আমার বরকে কথাগুলো বলতে পারিনি, কারণ ও এই সকল জিনিস একদম বিশ্বাসই করে না। তবে হ্যাঁ, বলেছিলাম আমার পাশের বাড়িতে যে থাকতো সে আমার বেশ ভালো বন্ধু হয়ে গেছিল, তাকেও তার বরকে একদিন বলেছিলাম, কিন্তু তারাও জিনিসটা হেসে উড়িয়ে দিল। তারপর আমার
মেয়ে হতে গিয়ে আমি 17 মাস ছিলাম কলকাতায়, কিন্তু মেয়ে হয়ে যাওয়ার পর মেয়ে নিয়ে ফিরে এসেও সেই একই ঘটনা দেখতে পেলাম। এই সকল জিনিস নিয়ে চলতে চলতে মেয়ের বয়স 1 বছর হয়ে গেল। তাই মেয়ের 1 বছর জন্মদিন উপলক্ষে মা বাবা এসেছিলেন আমাদের এখানে। তখন বাবা কিছুদিনের জন্য মাকে রেখে গেছিলেন, আর আমার মাও একই ঘটনা দেখতে পেত। তবে আমায় কোনোদিন বলতো না, যদি ভয় পেয়ে যাই এই ভেবে। তারপর যখন বাবা মাকে নিতে আসেন, তখন মা বাবাকে বলছিলেন যে এই 1.5 মাস নাকি মা ঘুমোতেই পারেনি, কারণ চোখটা বন্ধ করলেই দেখতো কেউ একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে আর মায়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। পরের দিন বাবা বাড়িতে নারায়ণ পূজা করলো। জিজ্ঞেস করতে বলল, বাড়িতে মাঝে মধ্যে পূজা অর্চনা করা ভালো। যিনি পুজো করছিলেন তিনি বলছিলেন যে এইসব জিনিস করে শুধু হয়তো সেই রাতটাই কিছু ঘটবে না, পরের দিন থেকে যা ঘটছিল তাই ঘটবে। তবে এই সকল কথা আমি অনেক পরে জানতে পারি। শুধু যে আমার মা দেখতে পাচ্ছিল এমনটা কিন্তু নয়, আমার ভাইয়েরা, আমার পিসি সকলেই প্রায় একই ঘটনা দেখতে পেত যা আমি দেখতে পেতাম। তখন ওখান থেকে বাবা ফিরে এলেন ঠিকই, কিন্তু তখন থেকেই কিভাবে আমাদের ওই বাড়ি থেকে বের করে আনা যায় সেগুলোই ভাবতে লাগলো। কারণ আমার বাবা জানতেন যে জামাইকে এইসব বললে সে বিশ্বাস করবে না। যাতে এই সকল জিনিসে আমি ভয় না পাই, তাই মাঝে মধ্যেই আমার পিসি আমার কাছে এসে থাকতো, আর বাড়িতে মাঝে মধ্যেই তখন নিত্য নতুন পূজা অর্চনা করতো। এই রকম করে প্রায় অনেক দিন কেটেছে। তবে হঠাৎ এরপর যখন একবার বাবা আমার বাড়িতে গেলেন, তখন একটা সাংঘাতিক ঘটনা ঘটল। ওই ঘটনার আগে আমি একবার মাকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা মা, যদি কখনো কোনো অস্বাভাবিক কিছু দেখি কি করব? তখন আমায় মা বলছিল যে বাঁ পায়ে লাথি দেখালে এরা নাকি চলে যায়। এরপর আমার বাবা যেদিন এসছে সেদিন যথারীতি আমায় বাথরুমে ফলো করছে সেই ভূত। আর সেই সময় মায়ের কথা মেনে আমি লাথি না দেখিয়ে পিছন ফিরে একটা ভেঙচি কেটে দিলাম। তারপর বিশ্বাস করবি না, এই মুহূর্তে একটা চাটি এসে পড়লো আমার মাথার পিছনে, আর আমি গিয়ে পড়লাম আমার সামনে থাকা একটা বিশাল চৌবাচ্চার মধ্যে। কিছুতেই আমি ওখান থেকে উঠতে পারছিলাম না। তখন আমার বাবা আওয়াজ পেয়ে ছুটতে এসে আমাকে ওখান থেকে কোনো রকম তুলল। পরে পরে আমি এই ভেঙচি কাটার ফল পেতে শুরু করলাম। সেই সময় আমি আমার মেয়েকে কোলে নিয়ে চাল বের করছিলাম, আর তখনই হঠাৎ আমার মেয়ে চিৎকার করে কেঁদে উঠল। তাকিয়ে দেখি ওর পিছন দিকের হাতটায় নীল রঙের 3টে কাটা দাগ, যেটাতে কিছুক্ষণের মধ্যেই ঘা হয়ে গেল, এবং ডাক্তার দেখিয়ে মলম লাগিয়েও ওই ঘা সারছিল না। আর এই একই রকম কাটার দাগ আমার হাতেও কিছুদিনের মধ্যেই পড়ে গেছিল, আর সেই একই রকমভাবেই আমার হাতেও ঘা হয়ে গেছিল। আর সেই ঘার যে কতটা জ্বালা সেটা বোঝাতে পারবো না। তখন ভাবছিলাম আমার মেয়ে কি করে সহ্য করলো এই জ্বালা। এরপরেই আমি ঠিক করলাম অনেক হয়েছে, আর না, বাড়িটা এবার পাল্টাতেই হবে। যেহেতু তখন প্রায় 4 বছর হয়ে গেছিল, তাই বরকে বলতেও সুবিধে হয়েছিল যে এই বাড়িটাতে এত ছোট্ট বাচ্চা নিয়ে থাকতে পারা যাচ্ছে না। রং হয়নি, স্যাঁতস্যাঁতে বাড়িটা পাল্টাতে হবে। তারপর কিছুদিনের মধ্যে ওখান থেকে চলে আসি। আর পরে বাবার কাছ থেকে জেনেছিলাম যে ওই বাড়িটার নিচে অনেক মানুষের লাশ পোতা আছে, আর ওই বাড়িটাতে একজনের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল। শ্বাস প্রায় বন্ধ করে ঘটনাগুলি শুনছিলাম। প্রতিটা মুহূর্ত গায়ে কাঁটা দিয়ে উঠছিল। সত্যি দিদির অসম্ভব সাহস। আমার সাহস তার কাছে ফিকে হয়ে যায়। আমার সঙ্গে তো টুকটাক কিছু ভৌতিক অস্বাভাবিক ঘটনা ঘটছিল, কিন্তু দিদি
4 বছর ভূতিদের সঙ্গে কাটিয়েছে। মনে মনে দিদির সাহসকে প্রশংসা না করে পারলাম না। আজকের ঘটনা এতটুকুই। অনেক ধন্যবাদ প্রতিমা মণ্ডলকে এতটা ভয়ানক একটা ঘটনা আমাদের প্রেতকাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য। আমি চাইবো আপনার সঙ্গেও যেই ঘটনা ঘটেছে সেই ঘটনাও আমাদের সঙ্গে শেয়ার করুন। আজকের ঘটনা এতটুকুই। ঘটনা থেকে যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরাও ঘটনা পাঠাতে পারো স্ক্রিনে থাকা প্রেতকাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। আর আজকের এই ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের মতো সকলকে বাই।